নেকলেস গল্পটি লিখেছেন গিদা মোপাসা, কিন্তু ওটার অনুবাদ করেছে পুনেন্দু দস্তিদার। আজকে আমরা নেকলেস গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। যদিও নেকলেস গল্পটি অনেকেই জানে, নেকলেস গল্পটি হচ্ছে একজন মহিলা থাকে, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যেই সবাই পেয়ে যাবে। মহিলাটার নাম মাদাম লইসেল থাকে, আর তার স্বামী থাকে, স্বামী হচ্ছে কেরানি। তবে মাদাম লইসেল সুখী ছিল না, খুবই সুন্দরী ছিল, কিন্তু তিনি ভাবতেন যে তিনি আরও সুখী হওয়ার যোগ্য ছিলেন। যাই হোক, তবে পরবর্তী পর্বগুলোর আপডেট পেতে হলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো দয়া করে চ্যানেলে, তবে তাহলে আমার সুবিধা হবে। যাই হোক, আমরা মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই এখানে। যাই হোক, চলো কিছু জানা যাক। নেকলেস গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবে। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। এখানে যার সম্পর্কে বলা হয়েছে সে হচ্ছে মাদাম লইসেল। এইটা হচ্ছে নেকলেস গল্পের প্রথম লাইন, মাতিলদা। মাদাম লইসেলের শর্ট নাম হচ্ছে মাতিলদা। মাদাম লইসেলের জীবনে কোনো আনন্দ ছিল না কেরানির পরিবারে জন্মগ্রহণের জন্য। মাদাম লইসেলের পিতার পেশা ছিল কেরানি। নেকলেস গল্পের লইসেলের স্বামীর পেশাও ছিল কেরানি, মানে সমানে সমানে বিবাহ হয়েছে ওখানে। নেকলেস গল্পে মাতিলদার স্বামী চাকরি করতেন শিক্ষা পরিষদ আপিস। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকতো। কে? মাদাম লইসেল সাধারণভাবেই থাকতো। মাদাম লইসেলের তার শ্রেণীর অন্যতম হিসেবে ছিল অসুখী, মানে তিনি নিজেকে অসুখী ভাবতেন। সর্বদা তার মনে হচ্ছে দুঃখ। নেকলেস গল্পে দুঃখের কথা বলা হয়েছে মাদাম লইসেলের, ঠিক আছে। এক সন্ধ্যায় মাদাম লইসেলের স্বামী মসিয়ে ঘরে ফিরলেন একটি বড় খাম হাতে। মাদাম লইসেলের সর্বদা দুঃখ হচ্ছে সে কাঙ্ক্ষিত জীবন পায়নি বলে। যাই হোক, সেই সন্ধ্যায় তার স্বামী এসে কি বলেছেন? মাদাম লইসেলের হাতে আসা খামটির মধ্যে ছিল আমন্ত্রণ লিপি। তিনি নিজের বউকে দেয়, মাদামকে দেয়, মাতিলদাকে দেয়। ওটা শর্ট নাম হচ্ছে, মাদাম লইসেলের শর্ট নাম হচ্ছে মাতিলদা। তো মাদাম লইসেলের হাতে ওর স্বামী একটা আমন্ত্রণ লিপি দেয়। তো তারপরে তিনি কি খুশি হয়েছিলেন? না, খুশি হননি। অখুশি হয়ে উল্টা ওই খামটাকে ছুঁড়ে মারেন টেবিলের উপরে। কেননা তার কাছে ছিল না সুন্দর পোশাক, সুন্দর কোনো গয়না ছিল না, এই জন্য। আচ্ছা, তারপরে তথ্যটা হচ্ছে নেকলেস গল্পে উল্লেখ আছে রোহিত মাছের কোথাও একটা হবে উল্লেখ আছে। মাদাম লইসেলে ব্যথিত হওয়ার অন্যতম কারণ ছিল বাসকক্ষের দারিদ্র্য। এটাও একটা অন্যতম কারণ। আবার অন্যদিকে তার ড্রেস ছিল না, তারপরে সুন্দর কোনো গয়নাগাটি ছিল না। এছাড়া বাসকক্ষের দারিদ্র্য হচ্ছে তিনি ভালো একটি পরিবারে থাকতেন, ভালো জায়গায় থাকতেন, কিন্তু তার মনে হতো আরও জাঁকজমক ও অভিজাত কিছু যদি ঘরে থাকতো, খুব সুন্দর থাকতো। তারপর সন্ধ্যাবেলা তার বান্ধবীদের দিয়ে সেই ড্রয়িং কক্ষে এসে আড্ডা দিত। যাই হোক, মাদাম লইসেল ভাবতো তার গৃহভৃত্য থাকবে হচ্ছে 2 জন। মাদাম লইসেল যে বৈঠকখানাটি কামনা করে তাতে কিসের পর্দা ঝুলবে? পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে। ও কি ভালো মানুষ! মসিয়ে লইসেল একথা বলেছে মাদাম লইসেল সম্পর্কে। মাদাম লইসেলের প্রণয় লীলার কাহিনী শোনার কল্পনা করেন রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে। মানে হচ্ছে তার স্বামী থাকবে, সেই স্বামী হচ্ছে দুজন মিলে ডিনার যখন করবে তখন রোহিত মাছের টুকরা খাবে, মুরগির পাখনা খাবে, তারপরে দুজন একটু ফুসুর ফুসুর কথা বলবে। তো এটা হচ্ছে ডিনারের সময় হবে, এগুলো তিনি কল্পনা করতেন। মাদাম লইসেল তার কনভেন্টের সহপাঠিনীর সঙ্গে দেখা করার পর কষ্ট পেত বান্ধবী ধনী হওয়ার হীনমন্যতার জন্য। তার বান্ধবীর যেখানে বিয়ে হয়েছিল সে হচ্ছে ধনী, তো বান্ধবীও ধনী, তো তার এর জন্য কষ্টের সীমানা ছিল না যে তার বান্ধবী ধনী আর আমি হচ্ছি সেই কেরানি থেকে আবার কেরানি। সো মাদাম লইসেল সাধারণভাবে থাকতো নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য। নেকলেস গল্পে উল্লেখ আছে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের।
মাদাম লুইসেল শিক্ষামন্ত্রীর নিমন্ত্রণ লিপি পেয়েও যেতে চাচ্ছিল না তার ভালো পোশাক নেই বলে। মাদাম লুইসেল তার স্বামীকে পোশাক কেনার জন্য 400 ফ্রাঁয়ের কথা বলেছিল। মাদাম লুইসেলের কথা যেন প্রত্যাখ্যান না হয় এজন্য। মানে তার স্বামী যখন তাকে বলে যে তোমার যেহেতু জামা নেই তাহলে আমি তোমাকে জামার জন্য টাকা দিব, এখন তুমি এরকম বলো, একটা জামা বলো যেটার দাম আমি দিতে পারবো। তো তখন মাদাম লুইসেল চিন্তা ভাবনা করে দেখে যে তার স্বামী তো কেরানি, তো বেশি টাকা তো দিতে পারবে না। তাই তিনি কি করলেন, 400 ফ্রাঁ একটা জামা দাম দিয়েছেন 400 ফ্রাঁ। তো তার স্বামীর কাছেও কিন্তু 400 ফ্রাঁ ছিল, যেটা তিনি একটা অনুষ্ঠানের জন্য বা নিজের সঞ্চয় করে রেখেছিল নিজের একটা পছন্দের কিছু কেনার জন্য। যাক, সেটা সম্পর্কে পরে জানবো। বল নাচের দিন এগিয়ে আসতে থাকায় মাদাম লুইসেল বিচলিত উদ্বিগ্ন হয়ে পড়ে তার দামি গহনা নেই বলে। মাদাম লুইসেল কার্ডটি নিক্ষেপ করে টেবিলের ওপর, ঠিক আছে, যখন হাতে দেয় তিনি ভালো পোশাক নেই, কার্ডটি নিক্ষেপ করে। তারপরে পোশাক কিনতে 400 ফ্রাঁ লাগবে শুনে মসিয়ে লুইসেলের মুখ স্লানো হয়ে গেল বন্দুক কেনার জন্য সঞ্চয়ের টাকা খরচ করতে হবে বলে। বেচারা ভাবছে যে 400 ফ্রাঁ দিয়ে বন্দুক কিনবো, এখন স্ত্রীর জামা কিনতে হবে। মাদাম লুইসেলের খুব প্রিয় বস্তু হচ্ছে জড়োয়া গহনা। মাদাম লুইসেলের খুব প্রিয় বস্তু কি? জড়োয়া গহনা। মাদাম লুইসেলের স্বামীর দিকে তাকালো বিরক্তির দৃষ্টি দিয়ে। স্ত্রীর কথায় মসিয়ের মনে দুঃখ পাওয়ার কারণ হচ্ছে দরিদ্রতা। তিনিও জানতেন তিনি দরিদ্র, আবার এত সুন্দর একজন মেয়েকে বিয়ে করছে তবুও তাকে সুখী করতে পারছে না, এরকম। লুইসেল পরম আবেগে তাকে বুকে চেপে ধরে। এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে আনন্দের বিষয়টি, যে মানে হচ্ছে কাকে বুকে চেপে ধরে জানো? ওর বান্ধবীর কাছে গয়না আনতে গেছিল। তো বান্ধবী ও যখন ওই নকল হিরেটা, ও তো আসল হিরে ভাবছে, আসল হিরের গহনাটা বা ওই যে নকল হিরের গহনাটা, ওই গহনাটা পছন্দ করে এবং ওটা পরে ভাবতে আসছিল যে এটা মনে হয় ওর বান্ধবী দিবে না। জিজ্ঞেস করে তবু আমতা করতে করতে, তখন বলে ওর বান্ধবী আচ্ছা নিয়ে যাও, সমস্যা কি। তখন সে তো অনেক খুশি, তো তাকে জড়ায় ধরে। এই জন্য যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। এই বাক্যে এই পরিপূর্ণ বিজয় দ্বারা বোঝানো হয়েছে সৌন্দর্যের বিজয়, তাই না? একটা মেয়ে অনেক সুন্দর, নিজেকে নিজে দেখলেই মুগ্ধ হয়ে যাবার বিষয়বস্তু হয়ে ওঠে। তো এটা হচ্ছে যে কোনো মেয়ের জন্যই খুব মধুর বিষয়, আবার সবার জন্য না এখনকার দিনে। যাই হোক, হীরার হার রাখা ছিল স্যাটিনের বাক্সে। তোমরা কি জানো, আমার মনে হয় যে কোনো মেয়ের জন্য এটা ভালো লাগে, সেটা হচ্ছে পরিবার বেশি খুশি হয় যে ছেলে মেয়ে সুন্দর হয়েছে। এই জন্য আমার যা মনে হয় এখনকার দিনে সৌন্দর্যের প্রতি মানুষ অনেক বেশি অবজেসড। হীরার হার রাখা ছিল স্যাটিনের বাক্সে। প্যারিসের ফরাসি নাম হচ্ছে প্যারিসের ফরাসি নাম কি? প্যারি। ফ্রান্সে গিয়ে বলবা প্যারি, তার মানে হচ্ছে প্যারিস। মাদাম লুইসেলের নৃত্যের মধ্যে ছিল আবেগ ও উৎসাহ। কেন তিনি খুব সুন্দর একটি পোশাক পরেছেন, সুন্দর গহনাগাটি পরেছেন, সুন্দরভাবে সেজেগুজে গেছে, সবাই তাকে দেখে তার প্রতি মুগ্ধ হচ্ছে, তার কাছে এসে তার সাথে ডান্সের আবেদন জানাচ্ছে। এই জন্য সে তো খুব আবেগপ্রবণ হয়েছে, খুব উৎসাহিত হয়েছে। মসি ও মাদাম লুইসেল হতাশ হয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পেয়ে। যখন তাদের বাড়ি যাওয়ার সময় হচ্ছে, তারা হনহন করে বাড়ির রাস্তা হাঁটতে থাকে, কিন্তু রাত বেশি হওয়ার কারণে গাড়ি পাচ্ছিল না ওনারা। সত্যি তো এটা আমি ভাবিনি। এ উক্তিটি নেকলেস গল্পের, ঠিক আছে। গাড়ি না পেয়ে লুইসেল দম্পতি হাঁটতে থাকে সিন নদীর দিকে। তোমরা জানো এই সিন নদীটি কত পুরনো, আর সিন নদী দেখতে আমার খুব ইচ্ছে করে। এটা আমি অনেক বারবার পড়েছি, সিন নদীর তীরে সিন নদী। উফ, জানি না এখানে গিয়ে আছে। প্যারিস টাওয়ারের আশেপাশেই হয়তো সিন নদী। হারটি খুঁজতে গিয়ে মসিয়ে লুইসেল ফিরে এলেন পরদিন সকাল
স্ত্রীর জন্য মধ্যরাতি পর্যন্ত আধ ঘুমে জেগে থাকার ঘটনার মধ্যে দিয়ে মসিয়ে লুইসেলের মধ্যে প্রকাশ পায় দায়িত্বশীলতার দিকটি। মেয়েটি হঠাৎ আর্তনাদ করে ওঠে হাড়খানা গলায় না দেখে। তো যখন ওরা বাসায় ফেরে ওই ডান্স পার্টি থেকে, ওই পার্টিটা থেকে, তখন যখন আয়নার সামনে নিজেকে শেষবার মতো দেখতে যাবে, সব কিছু তো পাল্টায় ফেলবে, তাই না? পরিবর্তন করবে জামা কাপড়। তখন হঠাৎ যখন গলার দিকে তাকায়, তখন হারটা না দেখে এখন চিৎকার করে, এমনি তো ধার নিচ্ছে, তারপর আবার হীরার হার। মাদাম লুইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। এটা এটা কেন বলছে সেটা জানার জন্য জানতে হবে, গল্পটা ভালো মতো পড়তে হবে। তার স্বামী তো এমনিতে কেরানির চাকরিতে বেশি টাকা পায় না। আবার ওই যে হাটটা হারানোর পর তারা যখন হাটটার ব্যাপারে খোঁজ নিল বিভিন্ন জায়গায় গিয়ে, তখন একটা হার সেম টু সেম খুঁজে পাইছে অনেক খোঁজার পর। যেহেতু আবার ওটা ফেরত দিতে হবে, কিন্তু ওটার দাম ছিল অনেক বেশি, প্রায় 3000 ফ্রা, 4000 ফ্রা হবে, এরকমই হবে, 3-4 হাজার। তো যারা 400 ফ্রা দিয়ে জামা কিনছে এত কষ্ট করে, তারপরে এত ফ্রা তারা কিভাবে পাবে? তাদের তো সঞ্চয়ও নেই। তো 3000 না, 4000 না, 40,000 ফ্রা হবে। তো 18,000 জমা ছিল ওই স্বামীর কাছে, ওই মহিলার, আর বাকি ফ্রাগুলো ধার নিছে। তারপরে ওই যে হীরার হারটা, তোমরা তো জানোই যে আগে যে হীরার হারটা ওরা ভাবছিল ওটা আসল হীরার হার, আর এই যে যেটা কিনছে ওরা সেটা হচ্ছে আসল না, আগেরটা হচ্ছে নকল হীরার হার, আর যেটা কিনছে ওরা সেটা হচ্ছে আসল হীরার হার। যাইয়া তারপর বান্ধবীকে ওই আসল হীরার হারটা দিয়ে দিছে। এখন আসল হীরার হারটা যে এতগুলো ফ্রা দিয়ে কিনছে, সেই ফ্রাগুলোর ধার মেটাতে হবে। তো তারা কি করলো, ধার মেটানোর জন্য একটা পুরানো বাসা নিচ্ছে। তারপরে তার স্বামী কিন্তু কাজ করে, কেরানির কাজের পাশাপাশি এই খাতাটা, এই যে মাদাম লুইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কয়েকজন ব্যবসায়ী হিসাবের খাতা ঠিক করে, মানে সন্ধ্যা পর্যন্ত ওই কেরানির কাজটা করে আবার এসে আরও কিছু বাড়তি কাজ করে। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। এখানে বিপর্যয়টি হারটি হারিয়ে ফেলার বিপর্যয়। ওইখানে হচ্ছে তার স্বামী তো বাইরে গেছে, ভোর পর্যন্ত ওই হারটা খুঁজছিল ওই দিন রাতে, আর ওই মেয়েটা তো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, চিন্তায় এতগুলো ফ্রা কিভাবে নিজের বান্ধবীকে ফেরত দিবে। তারপরে হচ্ছে হীরার হার বলে কথা, ওটা কিভাবে ফেরত দিবে, তাকে তো চোর ভাববে তার বান্ধবী, অনেক কিছু ভাবতে পারে না, ধনী। আমার কাছে মাদাম ফোরস্টিয়ারের হারখানা নেই, এ কথার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে উত্তেজনা। অর্থাৎ হঠাৎ করে ওই মহিলা মাতিলদা কি করছে, উত্তেজিত হয়ে বলছে আমার কাছে মাদাম ফোরস্টিয়ারের হারখানা নেই। মসিয়ে বলেছিল চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় 10 ফ্রা দিয়ে। মসিয়ে হচ্ছে মাদামের, আসলে ফ্রান্সে হচ্ছে বিবাহিত মহিলাদেরকে মাদাম বলে ডাকে, আর হচ্ছে বিবাহিত পুরুষদেরকে মসিয়ে বলে ডাকে। তো মসিয়ে ওই যে প্রথম ঘটনার পর জামা কেনার পর, তারপরে হচ্ছে গয়নাগাটির কথা ভাবতে আসছিল, মেয়েটা কি পরে যাবে, গয়না নেই তোর কাছে। তখন স্বামীর কাছে বলছে আমার কাছে তো সুন্দর কোনো গয়না নেই। তখন মসিয়ে উঠে বলছে কি যে 10 ফ্রা দিতেছি, তুমি কিছু সুন্দর ফুল কিনে নাও, এখনকার দিনে তো ফুলের চল অনেক বেশি, এগুলো দিয়ে তুমি নিজেকে সজ্জিত করতে পারবে। এই কথা শুনে তো বেচারির হাসি মুখ কালো হয়ে গেছে। তো যাই হোক, এত বড় পার্টিতে সে আবার ফুল পরে যাবে। মাদাম লুইসেলের জীবনে বিপর্যয় ডেকে আনলো বান্ধবীর হার হারিয়ে ফেলার ঘটনা। এর মাধ্যমে ওরা দুইজনে কিন্তু বিশাল বড় শিক্ষা পাইছে। কেননা এখানে শিক্ষা পাইছে হচ্ছে ওই মসিয়ে কিন্তু ওর বউকে বলছিল যে তোমার বান্ধবীর কাছ থেকে তুমি হার আনতে পারো, তোমার বান্ধবী তো ধনী। আর সেকেন্ডলি ওই মেয়েটাও বলছে যে ঠিক আছে আমি আনবো। মাদাম লুইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে দুঃখজনক দেনার কারণে। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন,
এখানে দেনাকে দুঃখজনক বলা হয়েছে, দেনা করেও দুঃখ ঘোচাতে পারেনি বলে। নেকলেস গল্প, মাদাম লুইসেলের নখের রং ছিল হচ্ছে গোলাপি। ঠিক আছে, গোলাপি রং ওই থালবাড়ি মাজতে মাজতে, হাঁড়ি পাতিল মাজতে মাজতে হয়ে গেছিলো ছাই রং। 10 বছর পর এক রবিবারে মাদাম ফোরস্টিয়ারকে দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। মানে ওই সময় হচ্ছে তার সকল দেনা পাওনা মিটে গেছিলো, সে তো হীরের হারটা পরদিনই কিনে দিয়ে দিয়েছিল ধার দেনা করে। তারপরে হচ্ছে এই ধার দেনাগুলো মিটানোর জন্য ওদের দুজনেরই অনেক পরিশ্রম করতে হয়েছে। এই মেয়েটিও প্রচুর পরিশ্রম করে তারপরে তারা দেনা পাওনা মিটায় ফেলছে এবং কিছু সঞ্চয় হয়েছে। কিন্তু এরপরে একদিন সে একটু বাজারে ঘুরতে আসছে, সেই সময় তার বান্ধবী মাদাম ফোরস্টিয়ারকে দেখছে, তার একটা ছোট বাচ্চাও আছে। তো তখন সে দেখতে পায়, তার মনটা খারাপ হয়ে গেছিলো। ফোরস্টিয়ার তখনও যুবতী, সুন্দরী, আকর্ষণীয় ছিল দেখে। বর্তমানে ফ্রান্স ইউরো মুদ্রা ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায়, আর লা পারুরে সর্বপ্রথম প্রকাশিত ও ইংরেজি ভাষায় অনুদিত হয় 1884 সালে। মাদাম লুইসেলের চরিত্রটির মধ্যে যে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিলাসী ও পরিশ্রমী। মাদাম লুইসেলের ধারণা তার জন্ম হয়েছে সুরুচিপূর্ণ বস্তুর জন্য। বল নাচের অনুষ্ঠান শেষে লুইসেল বাড়ি ফিরে গেল ভোর 4টায়। নেকলেস গল্পে লুইসেল দম্পতি নতুনভাবে ভাড়া করলো কয়েকটি কামরা। ফরাসি ভাষায় নেকলেস গল্পের নাম লা পারুরেই কিন্তু 1884 সালে ইংরেজিতে অনুবাদ হয়েছে। এটা অনেক ফেমাস হয়ে গেছিল গল্পটা। তো গিদা মুপাসা, নেকলেস গল্পটি কে লিখেছেন আসলে? গিদা মুপাসা। আর অনুবাদ বাংলাদেশিদের মধ্যে অনুবাদ করেছে পূর্ণেন্দু দস্তিদার। মাদাম লুইসেলের অবস্থা 10 বছর পর হয়েছিল গৃহস্থদের শক্ত, কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো। এই ধার মেটানোর জন্য তার 10 বছর লেগে গেছে। তবে এই 10 বছরে সে যত পরিশ্রম করেছে তার জন্য অন্যান্য তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তার গৃহস্থদের মতো শক্ত হয়েছে, কর্মঠ হয়েছে এবং অমার্জিত মেয়ের মতো হয়েছে, সাহসী হয়ে গেছে। নেকলেস গল্পে মূলত প্রতিফলন ঘটেছে উচ্চাকাঙ্ক্ষা ও লোভের পরিমাণ ভয়াবহ। নেকলেস গল্পটি যে মাপকাঠি স্পর্শ করে তুলে ধরেছে তা হলো বিলাসিতার পরিণাম। লুইসেল প্রতি পাতা নকল করে দেওয়ার বিনিময়ে পেত হচ্ছে 500। লুইসেল হচ্ছে মাতিল্ডার কিন্তু স্বামী। ওই লুইসেল কিন্তু প্রতি পাতা নকল করে, মানে ওই যে আবার লিখার 500 পেত। হায় আমার বেচারি মাতিল্ডা, উক্তিটি মাদাম ফোরস্টিয়ার ওই লাস্টে দিয়ে বলে যে হায় আমার বেচারি মাতিল্ডা, ওটা তো নকল হীরের হাত ছিল। তখন তো মাতিল্ডার তো হার্ট বিট স্টক করার মতো হয়ে যায়। ঠিক আছে, লুইসেলের বন্ধুরা ভারত পাখি শিকারে গিয়েছিল। অর্থাৎ ওই যে লুইসেল যখন বন্দুক কিনতে চেয়েছিল, যার জন্য 400 ফ্রা জমায় রেখেছিল, আগের বছরে তার বন্ধুরা ভারত পাখি শিকার করতে গেছিল, আর সে চাইছিল যে 400 ফ্রা দিয়ে তিনি বন্দুক কিনবে, তারপরে এই বছরে তিনি 400 ফ্রা দিয়ে তারপরে বন্দুক কিনে ওটা দিয়ে তিনিও ভারত পাখি শিকারে যাবেন। কিন্তু তা তো আর হয়ে ওঠেনি, কেননা তার 400 ফ্রা তার বউয়ের জন্য তার জামা কিনতে হয়েছে। এই হচ্ছে বিবাহিত হওয়ার জ্বালা। তার বাসকক্ষের দারিদ্র্য হচ্ছে হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার, বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। নেকলেস গল্পের মাতিল্ডা ও অনুভূতির কারণ উচ্চাকাঙ্ক্ষা। গোপন কক্ষে মাদাম লুইসেলের প্রথমে দেখেছিল কঙ্কন। সত্যিই তো এটা আমি ভাবিনি, এ উক্তিটি নেকলেস গল্পের। ঠিক আছে, সাধারণ 8 পৌরে চাদরটি ঝোলানো হয়েছিল কাঁধে। 8 পৌরে চাদরটি হচ্ছে যখন ওই বলনাচ থেকে দুজন বের হয়ে যায়, তখন হাঁটতে হাঁটতে তার স্বামী তাকে এই চাদরটি গায়ে দিয়ে দেয়, কেননা 8 পৌরে চাদরটি গায়ে দিয়ে দেয় ছিঁড়াফাড়া, তো কাঁধে দিয়ে দেয় যে তার বউয়ের শীত লাগবে। আয়নার সামনে জড়োয়া গহনাগুলো পরে মাদাম লুইসেল ইতস্তত বোধ করছিল। আমায় দেখলে কেমন গরিব মনে হবে, বাক্যটি দ্বারা প্রকাশ পেয়েছে মাদাম লুইসেলের উচ্চাভিলাষ। তিনি উচ্চাভিলাষ অর্থাৎ তিনি আরও ভালো কিছু চাইতেন।
লা গুয়েলোইস একটি ফরাসি পত্রিকা। লা গুয়েলোইস। কনভেন্ট শব্দের অর্থ হচ্ছে মিশনারিদের আবাস। কনভেন্ট শব্দের অর্থ মিশনারিদের আবাস। প্যালেস রয়্যাল শব্দের অর্থ রাজকীয় প্রাসাদ। প্যালেস রয়্যাল শব্দের অর্থ রাজকীয় প্রাসাদ। প্যালেস রয়্যালেই কিন্তু এই বল নাচটা হয়েছিল। তো এরপরে কিন্তু আমরা এর পরের পর্বটায় এর পরের ভিডিওটায় আমরা হচ্ছে কিছু শব্দার্থ কিছু এমসিকিউ দাগাবো, এগুলো সলভ করব। তো আপডেটে থাকো। বাই।